নমস্কার। আজকে আমরা আবারও গতকালকের মতো কর্মফল রহস্য ২ নিয়ে এসেছি। এবার কথা হলো, যারা শোনেননি কর্মফল ১ পর্ব, তারা পারলে প্লেলিস্টে গিয়ে গতকালকের দেওয়া অডিওটি শুনে নিতে পারেন। তো আজকে শুরু করার আগেই বলে রাখি যে বা যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, বা যারা কমপ্লিট ভেদিক অ্যাস্ট্রোলজি, কেপি অ্যাস্ট্রোলজি, ভৃগু নন্দী নারী অ্যাস্ট্রোলজি লাল কিতাব শিখতে চান, বা যারা মেডিটেশন গাইডেন্স বা টেকনিক নিতে চান, তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। কর্মফল রহস্য ২ আজকেও পুরো শেষ করতে পারবো কি না আমি নিজেও এখনো পর্যন্ত সত্যিই জানি না। শুরু করা যাক, চলুন। গতকালকে ৩টে পয়েন্ট বলেছিলাম। লাস্টের যে পয়েন্টটা বলেছিলাম, ভালো মানুষের জীবনে কষ্ট কেন আসে। দ্বিতীয় নম্বর পয়েন্টটা বলেছিলাম, কর্মফল কখন ফিরে আসে। ১ নম্বর পয়েন্ট বলেছিলাম, কর্মফল আসলে কি। তো আজকে ৪ নম্বর পয়েন্ট নিয়ে বা ৪ নম্বর পর্ব নিয়ে উপস্থিত, অন্যায়কারীরা কেন সহজে পার পেয়ে যায়। এটা হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। কথা হচ্ছে, অন্যায়কারী যাকে আমরা বলছি, সে কার চোখে অন্যায়কারী? আপনার চোখে, আমার চোখে, না অন্য কারোর চোখে, নাকি ঈশ্বরের চোখে সে ব্যক্তি অন্যায়কারী? কোনটা? এটা সবচেয়ে বড় প্রশ্ন। হয়তো তার সাথে আমার ঠিক মতন বন্ধুত্ব নেই, বা তার সাথে আমার ভালো ব্যবহার নেই, তার সাথে হয়তো আমার যোগাযোগ নেই, তার জন্য আমি কাউকে অন্যায়কারী বলতে পারি না। ১ নম্বর। ২ নম্বর, কোনো ব্যক্তির, এবং সেই ব্যক্তিরও হতে পারে, প্রচুর পুণ্য বা দান ধ্যান হয়তো করে এসেছেন কোনো একটা জীবনে, সেগুলোর সুফলও ভোগ করতে পারেন। এটা ২ নম্বর ক্রাইটেরিয়া। ৩ নম্বর ক্রাইটেরিয়া, হয়তো সেই ব্যক্তি সমাজের চোখে যা করছে হয়তো তা নিন্দনীয়। ইভেন আপনার চোখে এবং আমার চোখে হতে পারে লোকটা হয়তো এমন কিছু সমাজের জন্য কাজও করেন বা করে এসেছে, যার হদিশ কেউ জানে না। যার হদিশ হয়তো কেউ জানে না। আমি আগের দিনও আপনাদেরকে বললাম, একটা পুরো ব্যক্তিত্বর মধ্যে পুরোটাই কোনোদিনও খারাপ হতে পারে না। ভালো খারাপ মিশিয়ে একটা মানুষকে নির্মাণ করা হয়। একটা মানুষের চেতনার মধ্যে শুভ চেতনাও থাকে, আবার অশুভ চেতনাও থাকে। কিন্তু যে মানুষগুলোর ভালো আমাদের চোখে বেশি চোখে পড়ে, সেই মানুষের শুভ চেতনা অশুভ চেতনা থেকে কয়েক হাজার গুণ বেশি হয়। ফলে ওই অশুভ চেতনাগুলো আমাদের চোখে ঠিক সময় পড়ে না। যে ব্যক্তি, সে যত বড়ই প্রভাবশালী ব্যক্তি বা খুব বড় মানুষ হলেও হবে, যতক্ষণ সে এই মনুষ্য শরীরে রয়েছে, কারো ভুল হয়নি এরকম আপনি দেখাতে পারবেন না। আপনার হাত দিয়েও ভুল হয়েছে, আমার হাত দিয়েও কোনো না কোনো সময় ভুল হয়েছে। XYZ যে মহাপুরুষরা ছিল, তাদের মুখ থেকেও কোনো সময় অনেক খারাপ কথা বেরিয়ে গেছে। তো ভুল হয়নি এই মনুষ্য শরীর ধারণ করে, এটা আপনি কিন্তু কোনো সময় বলতে পারবেন না। এটা আপনি বলতে পারেন, সেই ব্যক্তির শুভ চেতনা অশুভ চেতনার চেয়ে অনেক বেশি, হাজার গুণ বেশি। তো আমরা কি শিখলাম? অন্যায়কারীরা সহজে পার পেয়ে যায় কেন? তাদের যতক্ষণ না অশুভ চেতনা শুভ চেতনার থেকে বেশি হচ্ছে, ততক্ষণ সেই ব্যক্তি পার পেয়ে যাবে। হতে পারে সেই ব্যক্তির
আপনার চোখে চক্ষুশূল, খারাপ, নিন্দনীয়, যা খুশি আপনি বলতে পারেন, XYZ এসেট্রা এসেট্রা, ততক্ষণ সেই ব্যক্তি পার পাবে যতক্ষণ তার অশুভ চেতনা শুভ চেতনার থেকে বেশি না হয়ে যায়। এটা হচ্ছে মোদ্দা কথা। কারণ সেই ব্যক্তি হতে পারে আপনার চোখের আড়ালে এমন অনেক কাজ করে, এমন অনেক দান ধ্যান করে, যার ফলে প্রকৃতি তাকে বাঁচিয়ে রেখেছে। হতে পারে, একদম হতে পারে। বা এমন কোনো মানুষকে গিয়ে হয়তো সাহায্য করে দিয়ে আসে, আপনি জানেনই না। এবার আপনি বলবেন, না আমি তো একটা মানুষকে পুরোটা জানি। ইন্টেনশন জানেন কি? ইন্টেনশন থেকেও কর্ম তৈরি হয়। দুজন মানুষ মারপিট করছে রাস্তায়, ধরুন একটা মানুষ একটা মানুষকে প্রবল মারছে, প্রবল। আপনি দূর থেকে কি বলবেন? মানুষটি অন্যায় করছে, তাই তো? হতে পারে সেই মানুষটা যাকে মারছে সে হয়তো অন্য মানুষদেরকে কষ্ট দিচ্ছিল, তাই জন্য সে মারছে। আপনি তার ইন্টেনশন হয়তো বুঝতে পারছেন না, তো তাদেরকে আমরা ট্যাগ দিয়ে দিয়েছি অন্যায়কারী। একটা কথা সবসময় আমাদের বুঝতে হবে, বৃষ্টি যখন হয় প্রকৃতি কিন্তু কোনো কার্পণ্য করে না। আপনার বাড়িতেও যেরকম সে দেয়, আমার বাড়িতেও দেয়, 5টা মানুষের বাড়িতে একইভাবে দেয়। তো প্রকৃতির ডিস্ট্রিবিউশন যখন সমান থাকে, তো কোনো মানুষকে যখন ভাগ্য দেওয়ার বেলায় ব্যাপার আসে, ভালো ভাগ্য দেওয়ার যখন ব্যাপার আসে, তখন আপনাকে কম তাকে বেশি কেন দিচ্ছে? সূর্যের আলো যখন আসে তখন সবার বাড়িতে যায়, সবার বাড়িতেই পড়ে। কই সেই সময় তো সূর্যদেব বলেন না, না ও পুণ্য আত্মা, ওর কাছে পুণ্য বেশি আছে, ওর বাড়িতে একটু বেশি আলো আলো দিই, একটু বেশি ঢেলে ঢেলে দিই, এরকম তো উনি বলেন না। তার মানে সায়েন্সের দিক থেকে বা বিজ্ঞানসম্মত যদি মনস্ক আমাদের থাকে, সেই দিক থেকে দেখতে গেলে প্রকৃতির ডিস্ট্রিবিউশন না সমান, ওনার বন্টনশীলতা সমান, কিন্তু আমাদের কর্মই কোথাও না কোথাও খামতি রয়ে গেছে, যার ফলে আমরা কিছু না কিছু হয়তো পাচ্ছি না। এবং আমরা যদি খারাপ জিনিসও পেয়ে থাকি, সেটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, মনে করা উচিত। এই সারদা মার একটা খুব ভালো কথা বলতেন, যে বাবা দোষ দিও না কাউকে, দোষ সবসময় না নিজেকে দেখতে হয়, দোষ নিজের, অন্য মানুষকে দোষ দিতে নেই। তোমার জীবনে যদি আজকে কিছু খারাপ হচ্ছে, দোষটা তুমিই নাও বাবা, তোমার কর্মফলই সেরকম আছে। আমরা যা পাচ্ছি সবই তো কজ অ্যান্ড এফেক্ট। আজকে আপনি যে বাড়িতে রয়েছেন, বা আপনি ধরুন যে শ্বশুর বাড়িতে রয়েছেন, সবই আপনার কর্ম, করে আসা ফেলে আসা কর্ম। কোনো মানুষের কাছে পয়সার আধিক্য রয়েছে, সে সেরকম কর্ম করে এসেছে। আপনি বা 4-5টা মানুষ সেরকম করে আসেননি, তাই আজকে আপনার কাছে নেই। এই জন্য দেখবেন শাস্ত্রেও এই কথাটা বলা আছে, যেদিন আপনি বুঝবেন যে জিনিসের অভাব আছে আপনার কাছে, সেই জিনিসটা আরো বেশি করে দিন সমাজকে। তার কারণ এটা শুধুমাত্র কর্ম শোধরানো বলে ব্যাপারটা নয়, এটা আপনার দায়বদ্ধতা। হয়তো কোনো না কোনোভাবে এই জিনিসটার বিষয় যেটা আপনি আজকে অভাব বোধ করছেন, কোনো না কোনোভাবে না ম্যানিপুলেট করেছিলেন। যদি ভালোবাসা কম পান, তাহলে ভালোবাসা বেশি করে দিতে হবে। যদি পয়সা কম থাকে, বেশি করে দিতে হবে। শুধু মুখে বললে হবে না, আহা গো বাছা গো। জানেন ইংলিশে দুটো শব্দ আছে, একটা সিম্প্যাথি, একটা এমপ্যাথি। সিম্প্যাথির না দরকার নেই, এমপ্যাথেটিক হন। যদি পারেন গিয়ে একটু সাহায্য করে দিন, নিজে হাতে গিয়ে বা কারুকে জোগাড় করে। সিম্প্যাথি হচ্ছে যেগুলো আমাদের আত্মীয় স্বজনরা বেশিরভাগ দিয়ে থাকে, দেখবেন ও বাবা ছেলেটার চাকরি নেই, কতদিন হয়ে গেল, কত বয়স হয়ে গেল ছেলেটার, এটা সিম্প্যাথি। এমপ্যাথি কি? মুখে কোনো কথা নয়, একটা চাকরি জোগাড় করলাম, না বাবা তুমি করো, এটা এমপ্যাথি।
বি ইম্প্যাথেটিক। সিম্প্যাথি কেউ চায় না। সিম্প্যাথি করে আপনি আপনার নিজের কর্মকে আরো ডাউন করছেন। যদি পারেন নিজের রিসোর্সেস দিয়ে, নিজের যতটুকু এবিলিটিস আপনাকে দিয়েছে ঈশ্বর, সামর্থ্য যতটুকু দিয়েছে, সেগুলো দিয়ে কারোর কাজে লাগান, ভালো করুন। পরের পয়েন্টে আমরা যাব, যেটা আকসার সবাই আর কি বলে থাকে বা জিজ্ঞাসা করে থাকে, কর্মফল কি বদলানো যায়? এবার একটা কথা বলি, উত্তর হচ্ছে হ্যাঁ, বদলানো যায়। আপনার কুষ্ঠিকে, যেটা আপনি জন্ম সময় যেটা পেয়েছেন, সেটাকে কমপ্লিটলি নালিফাইড এবং ভয়েড করা যায়। এটা আমি কোনো কথার কথা বলছি না, এটাকে আমি আপনাকে সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়ার আগে বিভিন্ন যে মনীষীরা আছেন বা ছিলেন, তাদের কাছে সমস্ত কিছু পরিবর্তন করা সম্ভব, কারণ এনার্জি, শক্তি সব সময় পরিবর্তনশীল। এনার্জি বা শক্তি সব সময় পরিবর্তনশীল, সব সময় ট্রান্সমিউটেবল, ট্রান্সফারেবল। ঠিক আছে? তো এইভাবে যে কেউ তার শক্তির রূপান্তর ঘটিয়ে তার পুরো ব্যক্তিত্বকে আবার পুনরায় নির্মাণ করতে পারেন। ধরুন আপনার কর্মফল, আপনার কাছে এখন পয়সার অভাব আছে, এটা ধরুন আপনার কর্মফল। কেন এরকম হয় জানেন? আমি অ্যাস্ট্রোলজিতে পাস্ট লাইফ যখন একটা চার্ট হয় D60 বলে, তো সেটাকে যখন দেখা হয় না ঠিক করে, দেখা গেছে এই ব্যক্তি না প্রচণ্ড কার্পণ্য করেছিলেন পয়সার দিক থেকে। উনি ভাবতেন এই পয়সাটা সে অনেক কষ্ট করে রোজগার করেছে, ঠিকই কথা, তাই পয়সাটা অন্য কারোর পেছনে বাজে খরচ, অন্য অন্য যে কোনো মানুষকে হেল্প করাটাও তার কাছে একটা বাজে খরচের সমান ছিল। দেখবেন অনেকে বলে যে পয়সা অনেক কষ্ট করে রোজগার করতে হয়, গাছে তো ফলে না। ঠিকই কথা, গাছে তো কেউ ফলে না। কিন্তু এই যে আপনি মানবিক হলেন না সেই সময়টা, ধরুন কারোর, আপনার কাছে 10 টাকা রয়েছে, কাউকে হয়তো 5 টাকা দিয়ে দিলে সেখান থেকে তার হয়তো দুবেলার খাওয়ার হয়তো হয়ে যেত। বা এরকমও দেখা গেছে পয়সাকে কুক্ষিগত করে রাখার একটা চেষ্টা, মানে শুধু পয়সা জমাবে, এরকম মানুষও আছে, শুধু জমিয়ে রাখবে, মজুত করে রাখবে। আপনি জানেন পয়সার রোটেশন হয়, পয়সা পয়সাকে দিয়ে রোটেট হয়, পয়সাকে দিয়েই পয়সা আনা যায় অ্যাকচুয়ালি। তো পয়সার রোটেশন যদি আপনি না করেন, যেটা রোটেশন মানে আপনি কোনো সমাজকে দিলেন না, কোনো মানুষকে দিলেন না, বা মানে যাদের প্রয়োজন আছে আর কি, কোনো জীবজন্তু হতে পারে। তো রোটেশন যখন হয় না, মেনলি যখন রোটেশন হয় না, তখন সেই মানুষ যখন ফিরে আসে, তখন তার এই পয়সার অভাব নিয়ে সে জন্মায়, বা এমন ফ্যামিলিতে গিয়ে আসে যেখানে আপনার না পয়সা নিয়ে প্রচুর স্ট্রাগেল আছে। তো কর্মফল কি বদলানো যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, বদলানো যায়, যদি আপনি আপনার পূর্বকৃত, আবারও বলছি, বদলানো যায় যদি আপনার পূর্বকৃত সংস্কার আপনি পরিবর্তন করতে পারেন। আপনি জানেন, একটা আপনাকে কম্বিনেশন বলি, ধরুন শুক্র রয়েছে কোনো একটা ঘরে, ভিনাস রয়েছে, শুক্রকে ভিনাস বলে ইংলিশে, মার্স অর্থাৎ মঙ্গল রয়েছে, সঙ্গে রাহুও রয়েছে। এইবার এই ব্যক্তিকে যদি আপনি বলেন ব্যক্তি প্রবল ভোগী, উত্তর হচ্ছে হ্যাঁ। আবার যদি আপনি বলেন এই ব্যক্তি যোগী, উত্তর আবারও হ্যাঁ। কেন বলুন? একটা কম্বিনেশন একটা মানুষকে দুটো পথে চালিত করতে পারে, নয় আপনাকে ভোগীও বানাতে পারে, আবার একই কম্বিনেশন কিন্তু আপনাকে যোগীও বানাতে পারে। কারণ একটু আগে আপনাকে যে কম্বিনেশনটার কথা আমি বললাম, এই কম্বিনেশনটা আপনাকে ব্রহ্মচারী বানাতে পারে, শুক্র মঙ্গল রাহু। আবার এই একই কম্বিনেশন আপনাকে
কি বানাতে পারে? চরিত্রহীনও বানাতে পারে। বুঝলেন? আপনাকে আরেকটা কম্বিনেশন বলি, চন্দ্র কেতু। এই একই কম্বিনেশন আপনাকে মানসিক দিক থেকে প্রচুর শক্তিশালী বানাতে পারে। আবার এই একই কম্বিনেশন আপনাকে একজন ডিপ্রেশন বা ডিপ্রেসড মানুষও বানাতে পারে। শনি কেতু, এই একই কম্বিনেশন আপনাকে প্রচুর পয়সা দিতে পারে জীবনে। একটা সময়ের পরে গিয়ে আপনাকে পয়সার আধিক্য দিতে পারে শনি কেতু। আবার এই একই কম্বিনেশন কিন্তু আপনাকে দরিদ্র বানাতে পারে। এবার আপনি আমাকে বলুন এটা কি করে হচ্ছে? একই কম্বিনেশন কাউকে ধনী বানাচ্ছে শনি কেতু। আমি অনেক কি বলবো, মানে অনেক ভালো ক্লায়েন্টস দেখেছি। আহ, একজন দুজন নয়, কিন্তু মিনিমাম বলে রাখি 25-30 জন যাদের শনি কেতু ছিল, তাদের মধ্যে আমার এখনো মনে আছে প্রায় 9 জন অত্যন্ত ধনবান ব্যক্তি। আপনি বললে হয়তো বিশ্বাস করতে পারবেন না, শনি কেতু রয়েছে, অত্যন্ত ধন, মানে প্রচুর অ্যাসেটস রয়েছে তাদের কাছে, প্রচুর অ্যাসেটস। আর বাকি জনকে আমি দেখেছি দরিদ্র, সেরকম কিছু করে উঠতে পারেনি। কেন পারেনি? ওই কম্বিনেশনটার মতো একটু আগে যেটা বললাম, ভিনাস মার্স রাহু কাউকে ভোগী বানাচ্ছে, কাউকে যোগীও বানাতে পারে। ব্যাপারটা হচ্ছে এই ব্যক্তি তার যে ব্যক্তি তার যে সংস্কার যেটা রয়েছে সেটাকে যদি কেউ একবার পরিবর্তন করে ফেলতে পারে যে কোনোভাবে, তবে এনি হাও তার ভাগ্য কিন্তু বদলে যাবে, উল্টো পথে আরম্ভ করবে যাওয়া। আজকেও শেষ করতে পারবো না, কিন্তু ওই লাস্টের পয়েন্টটা বলবো, পরিবার, সম্পর্ক, কর্মফল। আমরা অনেকেই দেখবেন জিজ্ঞাসা করে থাকি যে আমরা যে পরিবার যেটা পাচ্ছি বা পেয়েছি এই জন্মে, বা যে সম্পর্কগুলো, ভালো সম্পর্ক পেয়েছি, কিছু খারাপ সম্পর্ক পেয়েছি, তারপরে কর্মফল তৈরি হয়েছে, এগুলো কি পূর্ব নির্ধারিত? এটা সবার প্রশ্ন। এটা না প্রারব্ধ কর্ম, প্রারব্ধ কর্ম এটা। পরিবার পাওয়া, সম্পর্ক পাওয়া, এগুলো প্রারব্ধ, আগে থেকেই ফিক্সড। এগুলোকে বলা হয় কার্মিক রিলেশনশিপ। এবার কার্মিক সম্পর্কের ক্ষেত্রে যদি বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ডের কথা বলি, অনেকে সোলমেট পান, অনেকে টুইন ফ্লেম জার্নি তেও থাকেন অনেক সময়। কিন্তু আমি অলরেডি একটা অডিও করেছি টুইন ফ্লেম জার্নি নিয়ে, যারা শোনেননি, এটা অনেক আগে আমি করেছি, বহুদিন আগে, তারা এটা শুনে আসতে পারেন। কিন্তু এই সমস্ত কার্মিক রিলেশনশিপ যাই বলুন, সোলমেট বলুন, টুইন ফ্লেম বলুন, অত্যন্ত পেনফুল হয়। আপনি ভাবছেন বাহ বেশ খুব সুন্দর, দেখতে তো বেশ ভারী মিষ্টি লাগছে, শুনতে খুব ভারী ভালো লাগছে টুইন ফ্লেম শুনে, কিন্তু ব্যাপারটা না সেরকম নয়। প্রচুর কার্মিক ডিলিংস থাকে, প্রচুর কার্মিক আপনার হিলিংস বাকি থেকে থাকে। এই টুইন ফ্লেমের জন্যই, এই সোলমেটের জন্যই ওই ব্যক্তিকে আবার কষ্ট পেতে হবে। তো এর থেকে কি থাকা ভালো এগুলো? না, ভালো নয়। তথাকথিত এখনকার দিনের যা সমাজ, ভালো নয়। আমরা এখানে এসছি কোনো জার্নি দিয়ে, মানুষের চাই তার স্পিরিচুয়াল জার্নিকে কমপ্লিট করতে চায়, তাই জন্য তারা ব্যথা পায়। এবার চাইলে কি সে এই জার্নিটাকে কাট অফ করতে পারে না? এই পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা এনার্জির রূপান্তর ঘটাতে পারে না। আপনিও পারেন, যে কেউ পারে। আপনি থ্রাটাক শিখুন, আপনি কর্ড কাটিং শিখুন, এগুলো আপনাকে হেল্প আউট করবে এই সমস্ত জার্নি থেকে বেরিয়ে আসবার জন্য। যে জার্নিটা আপনার হাত ধরেই শুরু হয়েছিল কোনো না কোনো এক জন্মে, সেটা আপনি নিজে হাতে যে কোনো সময় আপনি চাইলে শেষ করতে পারেন। এবার আসি পরিবার, এটা বললাম সম্পর্কের কথা। সম্পর্ক ভাই বোনের মধ্যেও থাকে, সম্পর্ক আমাদের চারপাশের মানুষদের সাথেও থাকে। তো এগুলো সব প্রারব্ধ থেকে আসে, যেটা চেঞ্জ করা যায় না, বুঝলেন? অ্যাকচুয়ালি এগুলো আপনি পাবেনই। কষ্ট আপনাকে দেওয়ার থাকলে আপনি কষ্টটাও পাবেন, কিন্তু তারপরে যদি আপনি বেরিয়ে আসতে চান, তাহলে আপনার ভিতরে একটা এক্সটার্নাল ফোর্স লাগবে, যেটাকে আপনি গুরুতত্ত্ব বলতে পারেন, যেটা ভক্তি থেকে আসে বা জ্ঞান থেকে আসে।
সেটা দিয়ে আপনি আপনার সংস্কারগুলোকে চেঞ্জ করতে পারবেন। নেক্সট হচ্ছে পরিবার। আপনি ধরুন এমন একটা পরিবারে গেছেন যেখানে প্রচুর স্ট্রাগল। আপনি ধরুন বিবাহ করেছেন, তারপরেও আপনার শান্তি নেই। আপনি যাই করুন না কেন আপনার রিলেশনশিপগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যাই একটার পর একটা করছেন রিলেশনশিপ, এবং তারপরে কিন্তু একটার পর একটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এখান থেকেও এই পারিবারিক যে দিক, এটা উপর থেকে না ঠাপ্পা একটা আর কি একটা একটা স্ট্যাম্প পড়ে যায় যে তুমি যাও এগুলোকে গিয়ে সহ্য করো, তোমাকে এগুলো এই অভাব দেখো গিয়ে। যাও তুমি গিয়ে তোমার মায়ের তুমি ভালোবাসা পাবে না, তুমি তোমার বাবার ভালোবাসা পাবে না, তুমি তোমার আত্মীয় পরিজনের থেকে অনেক দূরে চলে যাবে। এবার কথা হচ্ছে প্রকৃতি তো কাউকে শাস্তি দেয় না, এটা শিক্ষা। এটা কিসের শিক্ষা, এটা কিসের লেসন? তার মানে এই ব্যক্তিকে, যে ব্যক্তি না যত বড় মাপের খেলোয়াড়, যে ব্যক্তি যত বড় মাপের আত্মা, তাকে তত কঠিন রোলটা প্লে করতে দেওয়া হয়। কত কঠিন রোল একটা মানুষকে পেতে হয়। তো যে ব্যক্তি না সবচেয়ে বেশি দেখবেন কষ্টে রয়েছে, এটাকে না মানে বেচারা ভাববে না, সেই ব্যক্তির মধ্যে জানেন কত শক্তি আছে। যারা ধরুন কেউ কোনো সম্পর্কে নেই, বাড়ি থেকে দূরে থাকে, অনেক মানসিক কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে হয়তো রোজ যেতে হয়। আপনি জানেন সে কত বড় শক্তিশালী আত্মা? কোনো আইডিয়া নেই, কোনো ধারণা নেই। কারণ ও হচ্ছে অত বড় মাপের প্লেয়ার। আপনি বিরাট কোহলিকে দেখবেন, পুরো যখন ম্যাচে যখন সবাই আউট হয়ে যাচ্ছে, উনি কিন্তু একদম প্রথম থেকে ম্যাচ শুরু করেন, একদম শেষ অবধি খেলেন। তাকে প্রচুর ঘাম ঝরাতে হয়, প্রচুর প্রেশার নিতে হয়। তো যে ব্যক্তি এই সমস্ত এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, পারিবারিক বিভিন্ন রকমের সম্পর্ক, যত জিনিসপত্র যাই থাকুক না কেন, এই ব্যক্তি সবচেয়ে বড় মাপের খেলোয়াড়। এই ব্যক্তি তত শক্তিশালী মাপের আত্মা। প্রকৃতি চাইছে তোমার কাছে টুইন ফ্লেম থাক, সোলমেট থাক, টুইন রে থাক, যাই থাকুক, তুমি বাবা এবার বেরিয়ে এসো ওখান থেকে। তোমার মধ্যে তোমার আত্মার উন্নতি তুমি নিজে ঘটাও। কারো উপর আর ডিপেন্ডেন্ট তুমি থেকো না। তুমি একমাত্র আমার উপর ডিপেন্ডেন্ট করো, বা আমার উপর তুমি নির্ভর করো। যেমন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কোথাও তাকাতে হবে না, সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমার কাছে চলে এসো। ঠিক একইভাবে এই ব্যক্তি যারা পারিবারিক পরিবার থেকে দূরে থাকছে, রোজ কষ্ট পেতে হয় কোনো না কোনো সময়, নিজেকে একদম হতাশা মনোভাব বা মনে করবেন না। আপনি হচ্ছে সবচেয়ে শক্তিশালী আত্মা। তাই জন্য আপনাকে সবচেয়ে বেশি কঠিন, কঠিনতর রোলটা আপনি প্লে করছেন আজকে। আপনি নিখাত সোনা হয়ে যাবেন একটা সময়ের পরে, একদম 24 ক্যারেট গোল্ড। যাকে যত বেশি তাপ দেওয়া হয়, যত বেশি আঘাত দেওয়া হয়, সে তত বেশি চমকাবে। আজকে এত অবধিই থাক, আবার কালকে আসছি কর্মফল রহস্য 3 নিয়ে। শেষ জানেন তো, কর্মফল ব্যাপারটা এত বড় ভাস্ট, শেষ আর হতে চায় না। যাই হোক, আজ আসি।